এই নৈশভোজের পেছনে ছিল আরো একটি বড় কারণ। বিশ্বস্ত সূত্র অনুযায়ী সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার পদোন্নতি ও পদয়ন নিয়ে মতপার্থক্য দেখা দিয়েছিল। বিগত কয়েক মাস ধরেই সরকার 3জন মেজর জেনারেলকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দেওয়ার বিষয়টি আটকে রেখেছে। ভারতের গোপন বার্তা নিয়ে সেনাবাহিনীতে তোলপাড়, সেনাপ্রধানের নৈশভোজ ও নেপথ্যের হিসাব। ইস্তাম্বুল যাওয়ার ঠিক কয়েক ঘন্টা আগে গভীর রাতে কিসের এত জরুরি বৈঠক? কে ইস্তাম্বুল গেলেন? সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গতকাল ভোরে ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং রওনা দেওয়ার ঠিক আগের রাতে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামসুল ইসলামের সাথে একটি বৈঠক করেছেন। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের কাছ থেকে আসা বার্তা কি তবে সেনাপ্রধানের কাছে পৌঁছে দেওয়া হলো? সম্প্রতি বাংলাদেশের শীর্ষ সামরিক ও রাজনৈতিক অন্দরে ঘটে গেছে এক অবিশ্বাস্য নাটকীয়তা। একদিকে পদোন্নতি নিয়ে মতপার্থক্য, অন্যদিকে বিদায়ী নৌপ্রধান ও সরকারের ভেতরে অজানা মনস্তাত্ত্বিক টানাপোড়েন। বাংলাদেশের সিনিয়র সাংবাদিক এনায়েত কবিরের অনুসন্ধানী প্রতিবেদনটি, যেটি উত্তর পূর্ব ভারতের খ্যাতনামা গণমাধ্যম নর্থ ইস্ট নিউজে প্রকাশ হয়েছে এবং এটি প্রকাশের পর শুরু হয়েছে তুমুল আলোচনা। চলুন জেনে নেওয়া যাক কি ঘটেছে ভারতের বার্তা থেকে শুরু করে সেনা প্রধানের তুরস্ক সফর পর্যন্ত। ঘটনার সূত্রপাত নয়াদিল্লি থেকে। বিমস্টেক ডিফেন্স অ্যাডভাইজারদের সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি সফরে গিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত AKM শামসুল ইসলাম। সেই সম্মেলনের ফাঁকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে টানা 10 মিনিট কথা বলার সুযোগ পান তিনি। বৈঠকে ব্রিগেডিয়ার ইসলাম রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিষয়টি উত্থাপন করেছিলেন, কিন্তু অজিত দোভাল সরাসরি জানিয়ে দেন দ্বিপাক্ষিক কিংবা আঞ্চলিক কোনো ফোরামেই এই বিষয়ে আলোচনার কোনো সুযোগ নেই। ঢাকা ফেরার পরই ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত শামসুল ইসলাম সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে তার বাসভবনে একটি বিশেষ নৈশভোজে আমন্ত্রণ জানান। ইস্তাম্বুল সফরের ঠিক কয়েক ঘন্টা আগে এই বৈঠক হওয়ায় একে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে, কারণ ধারণা করা হচ্ছে ভারতের কাছ থেকে আসা এমন কোনো বার্তা এসছে যে বার্তাটি সেনাপ্রধানের কাছে পৌঁছে দিতেই এই নৈশভোজের আয়োজন করা হয়েছিল। আপনারা জানেন ইতিমধ্যে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং তিনি আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন এবং তার ফেরা নিয়ে অবশ্যই ভারত, বাংলাদেশের সেনাবাহিনী, আমেরিকা, চীন, রাশিয়া ইত্যাদি নানা রকম আন্তর্জাতিক সমীকরণ এখানে মিশে আছে। এই সমীকরণেরই কোনো বার্তা কি অজিত দোভাল দিয়েছেন ব্রিগেডিয়ার শামসুল ইসলামের মাধ্যমে? এবং সেই বার্তাটা কি সেনা প্রধানের কাছে তড়িৎ গতিতে পৌঁছে দেবার জন্যই কি সেনাপ্রধান যেদিন ইস্তাম্বুল গেলেন তার ঠিক আগের রাতে ভোরে গেছেন সেনাপ্রধান, মধ্যরাত পর্যন্ত বৈঠক করেছেন, বৈঠক করে ভোরে চলে গেছেন? বিশেষ কোনো বার্তা অবশ্যই আছে। তবে এই নৈশভোজের প্রেক্ষাপট শুধু ভারতের বার্তাতেই সীমাবদ্ধ ছিল না, এতে উপস্থিত ছিলেন বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসানও। এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানকে কিন্তু এই নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়নি। আদতে অ্যাডমিরাল হাসানের জন্য এটি ছিল একটি বিদায় সংবর্ধনা। বলে রাখা ভালো, 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পেছনে যে ছদ্মবেশী সামরিক অভ্যুত্থান ঘটেছিল তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই অ্যাডমিরাল হাসান। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তৎকালীন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করতেন। সেই সময় জেনারেল দ্বিবেদীর সাথে যোগাযোগের পরই সামরিক বাহিনী শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করেছিল বলে অভিযোগ রয়েছে। বর্তমান তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার গত সপ্তাহে বিদায়ী নৌপ্রধান অ্যাডমিরাল হাসানের চাকরির মেয়াদ বৃদ্ধি মঞ্জুর করেনি। পাকিস্তানপন্থী হিসেবে বর্ণিত এবং চরমপন্থী গোষ্ঠীগুলোর সাথে সম্পর্ক থাকার অভিযোগ ওঠা এই বিদায়ী নৌপ্রধানকে পশ্চিমা কোনো দেশে রাষ্ট্রদূত হিসেবে পাঠাবে কিনা তা নিয়ে বর্তমান সরকারের অভ্যন্তরে আলোচনা চলছে। এখানে পাকিস্তানপন্থী কথাটা এসছে। কোনো বাহিনী প্রধান পাকিস্তান সফর করেছেন প্রথম এই বিদায়ী
নৌপ্রধান মিস্টার হাসান। এই নৈশভোজের পেছনে ছিল আরো একটি বড় কারণ। বিশ্বস্ত সূত্র অনুযায়ী সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার পদোন্নতি ও পদায়ন নিয়ে মতপার্থক্য দেখা দিয়েছিল। বিগত কয়েক মাস ধরেই সরকার 3 জন মেজর জেনারেলকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দেওয়ার বিষয়টি আটকে রেখেছে। তুরস্কে রওনা হওয়ার ঠিক আগের রাতে এই নৈশভোজের মাধ্যমে মূলত সেনাপ্রধান ও নিরাপত্তা উপদেষ্টার মধ্যকার দূরত্ব ও মতপার্থক্য কমিয়ে আনার চেষ্টা করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। সাংবাদিক এনায়েত কবির এখানে আরেকটি বিষয় তার স্টোরিতে তুলে ধরেছেন, সেটি হলো ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত শামসুল ইসলামকে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা নিয়োগ দেওয়ার বিষয়টি অনেককেই অবাক করেছে। কারণ 2024 সালের 5 অগাস্টের আগ পর্যন্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োজিত ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর। তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন সহ রাজনৈতিক নানা বিষয় আকবর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এমনকি 5 অগাস্ট সেনাপ্রধান, বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে যে বৈঠক হয়েছিল, এই মূল সমন্বয়কের ভূমিকা পালন করেছিলেন কিন্তু এই মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর। পরবর্তীতে তিনি সিন থেকে আউট হয়ে গেছেন। যেভাবে বিএনপির ত্যাগী নেতারা মন্ত্রিপরিষদ বা কোনো সুবিধাজনক জায়গায় সরকারে স্থান পাননি, ঠিক তেমনি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর দীর্ঘদিন বিএনপির সাথে কাজ করেও তিনি কিন্তু কোনো সুবিধাজনক অবস্থান পাননি। তারেক রহমান ঢাকায় ফেরার পর থেকে জেনারেল আকবরকে বিএনপি কিংবা সরকারের কোনো ভূমিকায় আর দেখা যায়নি। তবে গত সপ্তাহে তাকে কুর্মিটোলা গল্ফ ক্লাবে বেশ প্রফুল্ল মেজাজে দেখা গেছে। এবার আসি সেনাপ্রধানের তুরস্ক সফরের মূল উদ্দেশ্যে। ড্রাগন ও বাইরাক্টারের মতো তুরস্কের উন্নত সামরিক প্রযুক্তি সরাসরি পরখ করে দেখতে সেনাপ্রধান তুরস্ক সফরে গেছেন। আইএসপিআর-এর প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী এই সফরে তিনি একাধিক তুর্কি ডিফেন্স ইন্ডাস্ট্রির সুবিধা ঘুরে দেখবেন। তাছাড়া তুর্কি সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ সদস্য ও প্রতিরক্ষা কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের লক্ষ্যে মতবিনিময় করবেন। সবচেয়ে বড় সংবাদ হলো এই সফরের মাধ্যমেই বাংলাদেশের বগুড়া বিমান ঘাঁটিতে তুরস্কের একটি ড্রোন নির্মাণ কারখানা গড়ে তোলার বিষয়টি চূড়ান্ত হতে পারে। উল্লেখ্য, এর মাত্র কয়েক সপ্তাহ আগেই সামরিক প্রযুক্তি স্থানান্তরের বিষয়টি নিয়ে আলোচনা করতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া সফর করেছিলেন। ভূরাজনীতি, দেশের অভ্যন্তরীণ সামরিক পদায়ন ও প্রযুক্তিগত আধুনিকায়নের এই মেগা সমীকরণ শেষ পর্যন্ত বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে কোন দিকে নিয়ে যায় সেটাই এখন দেখার বিষয়। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।